ডক্টর এহতেশামুল হক চৌধুরী আছেন। ডক্টর এহতেশামুল হক চৌধুরী, অনেক কথা যেটি নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ, যেটি আসলে ৩ দশক ধরেও আ সুস্পষ্ট নীতিমালা হয়নি। পরিচালনার জন্য ৯৫টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট আইন নাই। আ সেইগুলির ক্ষেত্রে আপনাদের নজরদারিও হচ্ছে অনেকাংশে কম। আবার কারা বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনার দায়িত্ব পাবেন বা কি পাবেন সেটিও আসলে বিভিন্ন ধরনের অনিয়মের মধ্যে গড়ে উঠছে বলে একটি অভিযোগ রয়েছে। এই সম্পর্কে প্রফেসর রশিদ মাহবুব অবশ্য মাথা নাড়ছেন। আমরা একটু শুনবো, আমরা একটু ডক্টর এহতেশামুল হক চৌধুরীকে শুনি। আপনি যথার্থই বলেছেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইদানিং বেশ জোরে সোরে কথাবার্তা হচ্ছে এবং মন্ত্রণালয় সময়ে সময়ে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছেন, আমাদের মতামত নিচ্ছেন। সরকারের নীতি নির্ধারণ নিয়ে ব্যক্তিবর্গ সেখানে মন্তব্য প্রদান করছেন। এটা সত্য যে বেসরকারি পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা যেগুলো আছে বাংলাদেশে বিদ্যমান, সেগুলির যথাযথভাবে নিয়ন্ত্রণ থাকা উচিত। আবার পাশাপাশি সরকারি পর্যায়েও যেগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ থাকা উচিত। এবং আমি যেটা মনে করি, প্রথমে চ্যারিটি বিগিনস এট হোম। আমার সরকারি হাসপাতালগুলো কিভাবে চলছে সেটা আগে বিবেচনা করা উচিত এবং সেখানে একটা সেট স্ট্যান্ডার্ড আমার করা উচিত, যাতে আমি প্রাইভেট লেভেলে আমি তাদেরকে বলতে পারি যে দিস ইজ মাই সেট স্ট্যান্ডার্ড। তুমি এই সেট স্ট্যান্ডার্ডের নিচে চলে গেলেই তোমাকে কিন্তু সেটার জন্য ভোগান্তি তোমার জন্য রয়ে গেছে। আমার সরকারি হাসপাতাল ব্যবস্থাপনায় কিন্তু অনেক দুর্বলতা আমাদের রয়েছে। এমনকি আমাদের যে প্রথম সারির মেডিকেল কলেজ, যে 8টি মেডিকেল কলেজ, সেখানেও ব্যবস্থাপনা, কৌশলগত সমস্যা বা মেডিকেল এডুকেশন, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত, জাতি চিন্তিত, প্রধানমন্ত্রী চিন্তিত, আপনারা চিন্তিত, সেই মেডিকেল চিকিৎসা, সেই শিক্ষা সরকারি লেভেলেই বা কতটুকু ভালো হচ্ছে, আর বেসরকারি পর্যায়ে যেয়ে আমরা কতটুকু করতে পারবো। তো আমার মনে হয় অতি শীঘ্রই আপনারা এগুলো আলোর মুখ দেখতে পারবেন। এগুলা নিয়ে ডে ওয়ান থেকেই বর্তমান মন্ত্রিসভা তারা তৎপর রয়েছেন। আমরা ইত্যবসরে 2-3টি মিটিং আমরা করেছি কিভাবে বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা, শুধুমাত্র মেডিকেল এডুকেশন নয়, হাসপাতাল ব্যবস্থাপনাও কিভাবে সুনিয়ন্ত্রিত করা যায়। থেকে একটু বাড়তিও একটু জানতে চাইবো যে স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হচ্ছে যে ডাক্তাররা কোথায় নিয়োগ পদোন্নতি বা পদায়ন পাবেন সেটি যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর ঠিক করে, তাহলে সেই ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের অনেক দুর্নীতি, অনিয়ম বা দুর্নামের কথা আমরা শুনি। এই ব্যাপারটিকে আসলে আপনি কিভাবে দেখেন? ডক্টর এহতেশামুল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি নিয়ে বা অনিয়ম নিয়ে অনেক রকম কথা হচ্ছে। বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্মচারীকে আসলে আটক করেছে দুদক, তিনি আসলে খুব গুরুত্বপূর্ণ কেউ নন, এরকম নানা ধরনের অভিযোগ, অনিয়মের কথা রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজের শর্তগুলি নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, আপনার কাছে একটু শুনতে চাই। আমি দেখেন, স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে আমি কিন্তু হতাশ। কারণ স্বাস্থ্য অধিদপ্তরের মূল জায়গা যেখান থেকে বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়, সেই জায়গায় যদি কোনো দুর্নীতি থাকে, কোনো অনিয়ম থাকে, স্বাস্থ্য ব্যবস্থা কোনো দিন উন্নতি লাভ করবে না এবং জনগণের দোরগোড়ায় সঠিক স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছাবে না। মিস্টার আফজাল, তিনি সেই অধিদপ্তরের একজন অতি নিম্ন শ্রেণীর একজন কর্মচারী ছিলেন। সে যদি ওই অধিদপ্তরে থাকে আর সেই অধিদপ্তরের মহাপরিচালকের কক্ষের বাইরে যদি লেখা থাকে আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত, অর্থাৎ তিনি অলরেডি সার্টিফিকেট দিয়ে দিলেন যে অফিসের সকল কর্মকর্তা কর্মচারী দুর্নীতিমুক্ত, আর সেই আফজাল যদি অনেকগুলো মামলার আসামি হয়, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আর সেই পদে থাকার কোনো নৈতিক অধিকার থাকে কি? আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আফজাল যে এতদিন থেকে এই অফিসে দুর্নীতি করছে, সেটা কি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতেন না? জানলে উনারা কি ব্যবস্থা নিয়েছেন? আর যদি উনারা জেনেই থাকেন। আমাকে একটা সেকেন্ড সময় দেন। আপনি নিজেই তো ওই প্রতিষ্ঠানের একজন খুব গুরুত্বপূর্ণ, আমি যদি বলি আপনি অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, আপনি কি করেছেন? চমৎকার প্রশ্ন করেছেন। আপনি একটু খোঁজ নিলেই জানতে পারবেন। একমাত্র আমার সময়, আমি যখন পরিচালক প্রশাসন ছিলাম, আমার দস্তখতে, আমার সিগনেচারে আফজালকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বদলি করা হয়েছিল। একটি আমার কনসেপশন ছিল, আমার ধারণা ছিল, যদিও সে আমার সরাসরি অধীনস্থ কর্মচারী ছিল না, সে আরেকটি বিভাগে কাজ করত, কিন্তু আমার যথেষ্ট ধারণা জন্ম হয়েছিল তার ফাইলগুলো পড়ে যে সে এখানে দুর্নীতির হুতা। আমি তাকে বদলি করেছিলাম। পরবর্তী পর্যায়ে সেখানে কিভাবে আসলো সেটা আমার জানা নেই।
এবং সেই আফজালকে কেন্দ্র করিয়া আফজালের এই দুর্নীতির পরবর্তী পর্যায়ে যে স্বাস্থ্য অধিদপ্তরে অনেকগুলো দুর্নীতির ইতিহাস চলে আসছে, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়েছে, সেইগুলোকে ডাইভার্ট করার জন্য হঠাৎ করে দেখা গেল কি গ্রামে গঞ্জে চলে গেলেন দুদক, পত্রিকায় চলে আসলো চিকিৎসকরা কর্মস্থলে থাকে না। এটা বাজারে বিরাটভাবে চাউর হয়ে গেছে যে স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি আড়াল করার জন্য সেটা। আপনি স্বাস্থ্য অধিদপ্তরে আরও অনেক দুর্নীতি রয়েছে যেগুলো এখানে গণমাধ্যমে বলা উচিত নয়। আমরা মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো বিষয়গুলো নিয়ে, প্রয়োজনে আমরা আরও ঊর্ধ্বতন মহলে কথা বলবো। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি উচ্ছেদ তার প্রথম এজেন্ডা ছিল, এবং আমরা বলছি যে সুশাসন এবং সুশাসনের হোক এই সরকারের একমাত্র কাজ, এবং সেই সুশাসনের জন্য যদি দুর্নীতি অন্তরায় হয় এবং সেই অফিসে যদি দুর্নীতিবাজ ঊর্ধ্বতন বড় বড় কর্মকর্তারা থাকেন, তাদেরকে রেখে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে দুর্নীতি নির্মূল শুধুমাত্র কল্পনাই সম্ভব। আমি মাননীয় মন্ত্রীকে সেটা বলেছি যে মন্ত্রী মহোদয়, পচা ডিমে তা দিয়ে সেখান থেকে ভালো বাচ্চা উৎপাদন করা সম্ভব নয়। ভালো বাচ্চা উৎপাদন করতে হলে ডিমটা তাজা থাকতে হবে। একটি বিষয় এখন ইদানিং আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠছে যে মেয়েরা মেডিকেল কলেজে পড়াশোনার জন্য বেশি আসছে। এতে সুবিধাও আছে, অসুবিধাও আছে। তো অসুবিধাগুলি যেগুলো হলো যে মেয়েরা সাধারণত আমাদের এখনও সামাজিক অবস্থান আমরা ভালো করতে পারি নাই, মেয়েরা গ্রামে যাওয়ার মতো উপযোগী হয় নাই, পাহাড়ে গিয়ে কাজ করার মতো উপযোগী হয় নাই। যদিও প্রশাসনের লোকজন সেখানে যাচ্ছে, তাদের সুবিধাও আলাদা। আবার সুবিধা যেটা হলো যে আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের চিকিৎসা দেওয়ার জন্য কমফোর্টেবল চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসা হয়নি। তো ঢাকা মেডিকেল কলেজ যে অবস্থাতে, আমি বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক নয়, তারপরেও সেই উদ্বিগ্ন অভিভাবককে আমি আশ্বস্ত করতে চাই, আজকে রাত্রে এখান থেকে গিয়ে এই বিষয়টি নিয়ে আমি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে কথা বলবো এবং তিনি এই ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন সেটি জানার চেষ্টা করব। চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর এহতেশামুল চৌধুরী, স্বাস্থ্য খাতে কেনাকাটা নিয়ে দুর্নীতির 11টা খাত চিহ্নিত করেছিল হচ্ছে দুদক। স্বাস্থ্য খাতের এই অস্বাস্থ্যকর পরিস্থিতি থেকে বিষয় আপনার কাছে একটু। দুদক যেগুলোর বিরুদ্ধে অভিযোগ এনেছে সেগুলো বহুলাংশ সত্য। বিশেষ করে কেনাকাটায় আমাদের অনেকগুলো দুর্নীতি হয়। কেনাকাটার আমাদের যে নর্মস যেটা হলো সেটা হলো, প্রথমে সংশ্লিষ্ট হাসপাতাল থেকে আমাদের একটা ইন্ডেন্ট পাঠানো হয় স্বাস্থ্য অধিদপ্তরে, অথবা সিভিল সার্জন অফিস থেকে তার পুরো উপজেলার সকল কেনাকাটার লিস্ট পাঠানো হয়। সেখানে একটা দুর্নীতি হয়, সেখানে একটা অনিয়ম হয়। কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু টেন্ডারার তারা পার্সু করে, তারা চাপ প্রয়োগ করে সেখান থেকে পাঠানোর জন্য বাধ্য করেন। কিছু সংখ্যকের জন্য প্রয়োজন হইলে তার সংখ্যাটা অধিক করার জন্য, ইনস্ট্রুমেন্টের সংখ্যা বাড়ার জন্য চাপ প্রয়োগ করেন। তারপরে আসলো অধিদপ্তরের লাইন ডাইরেক্টর সাহেব সেগুলো কম্পাইল করে বিশাল আকারে সেটা মন্ত্রণালয়ে পাঠান। অধিদপ্তরে এক ধরনের দুর্নীতি এবং অনিয়ম হয়, সেখানেও কিছু পার্সুয়েশন হয়, তারপরে যায় মন্ত্রণালয়। আমি বলবো 3টা সেক্টরই দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িত। 3টা সেক্টরে যদি আপনি দুর্নীতি এবং অনিয়ম না থামান, তারপরে কেনাকাটার ফাইনাল প্রক্রিয়া সম্পন্ন হয় সিএমএসডি, সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট, সেখানেও একটা অনিয়ম হয়, একটা অন্যায় চাপ থাকে, সেখানেও একটা দুর্নীতি এবং অনিয়ম হয়। এই সবগুলো যদি হলিস্টিকভাবে অ্যাপ্রোচ না করা যায়, শুধুমাত্র সিভিল সার্জন অফিস বা স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় করলে হবে না, সেখানে লিড নিতে হবে মন্ত্রণালয়কে। ওকে, এই ব্যাপারে ডক্টর মাসুম, আপনি এই ব্যাপারে আপনি আর মন্তব্য করতে চান না? আমরা আরেকটি বিষয়, প্রফেসর রশিদ মাহবুব, আপনি কি এই বিষয়ে মন্তব্য করুন, আমরা পরবর্তী। না, এটার বিষয়ে মন্তব্য, যেহেতু এইগুলোতে আমরা একসময় ইনভলভ ছিলাম, এখনকার পার্চেজ যেগুলো কারণ মেডিকেল কলেজে কিন্তু হতো, তো মেডিকেল কলেজে যখন আমরা করতাম তখন কিন্তু মেডিকেল কলেজে যে জিনিসগুলো প্রয়োজন হতো সেইগুলি 3টা কমিটি করে দিতাম। একটা হচ্ছে টেন্ডার করার জন্য, একটা হচ্ছে প্রকিউরমেন্ট, টেন্ডার অ্যান্ড রিসিভিং, এগুলো ইভ্যালুয়েট করে করা হতো। কিন্তু সেখানে গিয়ে দেখছি যে আপনার এই প্রবলেমগুলো হয়, টেন্ডারিংয়ের যখন ব্যাপার থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এটার থেকে মুক্ত কীভাবে পাওয়া যাবে। মুক্ত পাওয়া তো ধরেন প্রাইভেট সেক্টরে যখন আপনি যান তখন তার এই ফর্মে থাকে না। কিন্তু এই কথা যেটা বলা হচ্ছে সেটা তো সহজেই এটা দূর করা যায়। স্বাস্থ্য অধিদপ্তর যখন কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ে ক্রয় করে, তখন নিরপেক্ষ এবং দক্ষ লোক ওই কর্মকর্তা এটার সাথে সংযুক্ত থাকে না বা কমিটিতে রাখে না, এটা অনেকটাই এককভাবে এটা করা হয়, সেইটা তো সহজেই দূর করা যায় না। কিন্তু ওই যেটা বলা হলো যে উপজেলা লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে আপনার ইন্ডেনটা কিন্তু চাপ প্রয়োগের মাধ্যমে আসে। আবার যখন ডিজি অফিসে আসে তখন কিছু ইন্ডেন হয় চাপ প্রয়োগের মাধ্যমে, মন্ত্রণালয়ে গেলে আবার কিছু ইন্ডিয়ান। এই চাপ প্রয়োগের ব্যাপারটা তো দুর্নীতিমূলক চাপই, ডেফিনিটলি দুর্নীতিমূলক চাপই, যেটি আসলে বিএমএ মহাসচিব বলছেন যে এটি দুর্নীতিমূলক চাপ। তো সেটির ক্ষেত্রে কিছু করার নাই, মানে সরকার করার নাই, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, কেউ দায়িত্ব নেয় না।
তারপর আপনি যদি উপজেলা পর্যায়ের কথা দেখেন, যে উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম চালানোর জন্য দক্ষ জনবল নিয়োগ না দিয়েই যন্ত্রপাতি কিনে দিয়ে পাঠানো, কারণ টাকা খরচ করার জন্য অস্থির থাকে। সেখানে ওই যে লোক পাঠাইলো জি, তাকে আপনি ধরেন না কেন যে তুমি সেখানে কেন Exactly. স্যারের সাথে আমি কিছুটা দ্বিমত প্রকাশ করি। আচ্ছা। আমার জানা মতে যে ফাপাড বা অন্যান্য যে অডিট সংস্থাগুলো আছে তারা সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে এই কেনাকাটায় অমুকে দুর্নীতি করছেন মিস্টার এক্স বা মিস্টার ওয়াই বা একটা গ্রুপ 7.5 কোটি টাকার ক্রয়তে ওনারা দুর্নীতি করছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়া হোক। কিন্তু আমার মন্ত্রণালয় সেই জায়গাটায় শাস্তি নিচ্ছে না। তাইলে আমি ধরে নিব আমার মন্ত্রণালয় সেটার সাথে সম্পৃক্ত, আমার অধিদপ্তর সেটার সাথে সম্পৃক্ত। আইডেন্টিফাই করার পরেও যদি দোষী ব্যক্তির শাস্তি না হয় আর সেটার দায়ভার পুরো কমিউনিটিকে নিতে হয়, আপনি সেটা তো আসলে আমরা নিব না। আপনি আসলে ডাক্তারদের চিকিৎসকদের নেতা, এই ব্যাপারটা কি আপনারা ফোরামে এটি নিয়ে আলোচনা হয়? শুধু ফোরামে নয়, আমি কাগজপত্র মন্ত্রণালয়কে দিয়েছি ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, কিন্তু আজ পর্যন্ত আমি সেই সকল ব্যক্তির শাস্তি দেখি নাই, পদোন্নতি দেখেছি। আমি ওপেন ইয়ারে সেটা বলে গেলাম। আমার মনে হয় যে আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই আজকে যদি যারা দেখলে কাজ হবে, তারা যদি দেখে থাকেন, আমার মনে হয় যে এটি একটি